টিভি আর বোর্ড কভার করছে দেখো তো বোর্ড আছে। আচ্ছা দেখো তাহলে কি বললো তোমরা বলো তো, এই যে তোমার গ্যালভানোমিটার দিয়ে যদি তোমার অ্যামিটার বানাতে হয় তাহলে একটা রেজিস্ট্যান্স শান্টের সেই গ্যালভানোমিটারের সাথে কানেক্ট করতে হবে, এবং এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমাদের একটা অ্যামিটার, তাই না? এই অ্যামিটারকে আবার সার্কিটে সিরিজে লাগাতে হবে, তাই না? এই যে এই দিক থেকে তোমার সাপ্লাই আসবে, এইটা আমাদের সেই অ্যামিটার হয়ে এই দিক থেকে বের হবে। সো পুরো জিনিসটা এতটুকু হচ্ছে আমার অ্যামিটার, আর এটা হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল যে সার্কিটটা সেটা। এটা আমি ইকুয়েশনগুলো লাস্ট ক্লাসে দেখাইছিলাম, তোমরা একটু শুধু একটু দেখে নাও। আর এখান থেকে কোশ্চেন তোমার এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন তোমার কম আসবে, শুধু আমি জাস্ট জানতে চাইতে পারি যে এটা গ্যালভানোমিটারকে অ্যামিটার বানাতে হলে কি করতে হবে, তার অ্যারেঞ্জমেন্ট হতে হবে। তারপরে দেখো যে এই যে তোমার যদি কারেন্টের ইকুয়েশনগুলো লিখো তাহলে কি দেখবা বলো তো, শান্টের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ISH, তাহলে এই যে এতটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপটা হবে ISH RSH। আর গ্যালভানোমিটারের যে নিজস্ব যে রেজিস্ট্যান্সটা, গ্যালভানোমিটারের ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে RM, আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা IM। সো এই দুটো ভোল্টেজ ড্রপ সেম হবে, তাই না? কারণ হচ্ছে এই যে এতটুকু আর এতটুকু আমাদের সেম নোড না, সো ভোল্টেজ ড্রপটা সেম হবে। সো এখান থেকে তুমি যদি কত শান্টের রেজিস্ট্যান্স লাগাতে হয় নির্ণয় করতে চাও তাহলে RSH টা বের করতে পারবে, তাই না? সো এই RSH টা বের করলাম। এখন আরেকটা জিনিস হচ্ছে শান্টের মধ্যে কত কারেন্ট যায় সেটা, যেহেতু এই I কারেন্টটা এসে ভাগ হয়ে ISH হইছে এবং IM হইছে, সো I is equal to ISH plus IM, সেখান থেকে তুমি শান্ট কারেন্টটা এখান থেকে বের করতে পারো। আচ্ছা হ্যাঁ, KCL। এরপরে দেখো যে আমরা শান্ট কারেন্টের ভ্যালু যে বের করলাম ISH, সেটা এই RSH এর মধ্যে নিচের ইকুয়েশনে বসাই দিলাম। তারপরে দেখো যে উভয় পক্ষকে আমরা IM দিয়ে ভাগ করে দিলাম। সো IM দিয়ে ভাগ করলে উপরে RM থাকবে, আর IM দিয়ে ভাগ করলে নিচে থাকবে I ডিভাইডেড বাই IM মাইনাস 1 না, I ডিভাইডেড বাই IM কে একটা ওরা ফ্যাক্টর, এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, M বলা হয়েছে এটাকে, রাইট? সো এতটুকু একটু তোমরা জেনে রাখবা। এখন আসি আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম বলতো, এই যে ইলেকট্রন শান্ট মাল্টিমিটার, এইটা যেটা অ্যামিটার ম্যানেজমেন্টটা সেটা দেখছিলাম। সো এইটা অনেকে বুঝো নাই, তাই না? নাকি আচ্ছা ওকে, এটা জানার জন্য আমরা তাহলে এই সিম্বলটা থেকে স্টার্ট করি। সিম্বলের তোমরা যদি মাল্টি রেঞ্জ অ্যামিটার বানাতে চাও, মানে একটা অ্যামিটার দিয়ে বিভিন্ন রেঞ্জের কারেন্ট তুমি পরিমাপ করতে চাও, তখন হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এরকম। দেখো যে এই যে আমাদের যেই গ্যালভানোমিটারটা সেটা হচ্ছে এই যে গ্যালভানোমিটারটা, যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 500 ওহম, তাই না? মানে 0.5 কিলো ওহম। আর এর ভিতর দিয়ে যে কারেন্টটা যেতে পারে সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তো এখানে দেখো এখন যে এখানের ভোল্টেজ ড্রপটা কত আমাকে বলো তো, এই যে এই উপরের ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে ভোল্টেজ ড্রপটা 1 মিলি অ্যাম্পিয়ার ইনটু 500 ওহম না? তাহলে এটা হচ্ছে তোমার যদি ভোল্টেজ ড্রপটা তুমি নির্ণয় করো তাহলে ড্রপটা কত হয় বলতো আমাকে, 500 মিলিভোল্ট, তাই না? আর 500 মিলিভোল্ট বললো তোমরা, ঠিক আছে? সো এটার সাথে আমাদের যে শান্টের রেজিস্ট্যান্সগুলো লাগায়, তাহলে আমাদের এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে না যে এইখানের মধ্য দিয়েও যে ভোল্টেজ ড্রপটা হয় এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও সেটার ড্রপও 500 মিলিভোল্ট হয়। বুঝতে পারছি? এই যে দেখো এটা এবং হচ্ছে যে এখানে ধরো এই ব্রাঞ্চে এটা প্যারালাল, সো উপরে এখানকার মধ্যে যে ড্রপটা হবে, এখানটার মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে, আর এখানে যে কোনো এক জায়গায় আমরা নব লাগাই সেটার ভোল্টেজ ড্রপটা এটার ভোল্টেজ ড্রপের মধ্যে সেম হতে হবে না, এটা বলতে চাচ্ছি আমি। এই জন্য দেখো তোমাদের এখানে ধরো তুমি হচ্ছে 1 মিলিঅ্যাম্পস রেঞ্জের মধ্যে কারেন্ট নির্ণয় করতে চাও, 1 অ্যাম্পিয়ার রেঞ্জে, যেটা এখানে নবটা দেয়া আছে, এই যে 1 অ্যাম্পিয়ার রেঞ্জে, তাহলে 500 মিলিভোল্ট আনতে তোমাকে রেজিস্ট্যান্স কত লাগাতে হবে এই ব্রাঞ্চটার মধ্যে? 500 মিলিভোল্ট আনতে 500 মিলি ওহম, 500 মিলি ওহম লাগবে না? বুঝতে পারতেছি কি বললাম আমি? দেখো স্যার মিলি ওহম আর ওহম কি একই জিনিস? না না, আরে কি বলছো তুমি? 1000 বলছো। আচ্ছা দেখো এই যে তোমার আমি বলতে চাচ্ছি, দেখো এতটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপটা এখানে হচ্ছে না, এই অ্যামিটারের মধ্যে হচ্ছে না, গ্যালভানোমিটারের মধ্যে, তাহলে ধরো যে আমরা এই পয়েন্টারটা এখন আমরা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, তাহলে
এই পয়েন্টটার মধ্যে ভোল্টেজ ড্রপটা এখানে হবে না? সো এই ভোল্টেজ ড্রপটা এবং এই ভোল্টেজ ড্রপটা কি সেম হতে হবে? কারণ কি যে এটা প্যারালাল আছে, বুঝা গেল? তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কত আমার বলো? 1 মিলি অ্যাম্পিয়ার ইনটু কত? 500 ওহম নাকি? ও তাহলে অ্যানসার কত আসে? 500 মিলি ভোল্ট। তাহলে আমরা যদি এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই তাহলে কারেন্টের ভ্যালুটা আমাদের কত? 1 অ্যাম্পিয়ার না? তাহলে রেজিস্ট্যান্সটা আমাদের এমন রাখতে হবে যেন আমাদের রেজাল্টটা 500 মিলি ভোল্ট আসবে না? তাহলে এখানে কত বসাইতে হবে? 500 মিলি ওহম। 500 মিলি ওহম। তাহলে দেখো আমাদের এখানে যে রেজিস্ট্যান্সটা সেটা অলমোস্ট 500 মিলি ওহমই রাখা হয়েছে, বুঝা গেছে? তাহলে আমাদের রেঞ্জটা যদি এখন আমি 10 এই নবটা ঘুরায় 10 অ্যাম্পিয়ার রেঞ্জে আনি তাহলে এখানে আমাদের 10 অ্যাম্পিয়ার তুমি জানো। তো ডেসিবেল পয়েন্ট কত বলে দিতে হবে? ওটা দরকার নেই, তুমি ফার্স্টে মেইন বেসিকটা বলবো। তাহলে এখানে আমাদের কত রাখতে হবে বলো? 50 ভাগ দিলে কি হয়ে যাবে? হ্যাঁ ভাগ দিলে হচ্ছে 50 500/10 মিলি মিলি ওহম। বোঝা গেল ব্যাপারটা? Yes, sir. সো এই নব ঘুরায় ঘুরায় তুমি হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করতে পারবে যে স্যার আমরা কি মানে সরাসরি 100 এমপিএম হওয়ার জন্য যে রেজিস্ট্যান্সের দরকার সেটা লাগাই আমরা ছোট বক্স নির্ণয় করতে পারি না? ছোট তুমি বলতে চাচ্ছ যে 100 মানে আমরা বড় একটা না ওটাকে শুনি। আমরা রেজিস্ট্যান্সটা মানে সবচেয়ে ছোট লাগায় বড় হ্যাঁ নির্ণয় করতে পারো, সেটা তো আমাদের দরকার নেই। আর দরকার হচ্ছে একটা মিটার বানানো যেখানে আমাদের মাল্টি রেঞ্জ থাকবে 1 অ্যাম্পিয়ারের জন্য 5 অ্যাম্পিয়ারের জন্য এরকম তো তুমি যেটা বলছো সেটা তো মানে একটা জাস্ট একটা রেঞ্জের জন্য। হ্যাঁ বলো পিছনে কি একটা তোমার? একটা রেঞ্জ, এখানে তো অনেকগুলো রেঞ্জ আছে মানে সবচেয়ে বড়টা নিয়ে আমরা ছোটগুলো নিয়ে করতে পারি না। হ্যাঁ এটাই তো হইছে এখানে যেটা সবচেয়ে বড় কারেন্টের জন্য সবচেয়ে ছোট রেজিস্ট্যান্স। হ্যাঁ বলো। তো যখন কারেন্ট আর যে রেজিস্ট্যান্সটা হচ্ছে মাল্টিপ্লাই করে ভোল্টেজ করছে আমাকে অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাপ্লাই করলাম। বুঝিনি কেভিএল অ্যাপ্লাই করছো কি না? হ্যাঁ V = IR। হ্যাঁ বিকজ রাইট। আচ্ছা এখন তোমাদের সিম্পল অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম মাল্টি রেঞ্জ এমিটারের জন্য। এখন এই বেসিকটা যদি তোমরা বোঝো তাহলে আমরা একটু সামনে যাই। এটার কিছু প্রবলেম আছে সেটা তোমরা একটু দেখবা, আমি পরেরটায় চলে যাই। মাল্টি রেঞ্জ এমিটারের মধ্যে চলে যাই, যেটা হচ্ছে ভোল্ট প্রচলিত নাম হচ্ছে এয়ারটন শান্ট ইউনিভার্সাল শান্ট অ্যারেঞ্জমেন্ট। তোমরা এক্সামে কিন্তু দুইটা নামে মনে রাখতে হবে, খাতায় লিখে রাখবে এটা এয়ারটন শান্ট ইউনিভার্সাল শান্ট অ্যারেঞ্জমেন্ট। ওকে দেখো এখন এয়ারটন শান্টের মধ্যে আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম বলো তো? এই যে আমাদের এই পয়েন্টারটা হচ্ছে একটা নবের একটা পয়েন্ট, তাই না? এটা নব আমার। সো এই পয়েন্টটা ঘুরে আমরা এখানে নিতে পারি, এই পয়েন্টে নিতে পারি এবং এই পয়েন্টে নিতে পারি। যদি মনে করো আমরা ঘুরাই কেস 1 2 3 দিয়ে লিখছিলাম লাস্ট ক্লাসে, যারা ক্লাসে ছিল তারা একটু খাতাটা খুলো, পিছনের লেখাটাই দেখো। সবাই কি ছিল? এই যে এই ওখানে এটা আমি আরেকবার করব এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কেস 1 লিখো। ও অনেকে নাই বললো ওরা। এটা তো শুধু ভোল্টেজ কমান তুমি তো জানো পিছনে তো অনেকে বলতে পারে। এই যে পয়েন্টারটা যখন কেস 1 লিখো যখন আমাদের নবটা আমাদের 100 মিলি অ্যাম্পিয়ার যেখানে পয়েন্টটা আছে সেখানে আসবে। যে পয়েন্টারটা যে আছে না সেটা হচ্ছে আমাদের প্রথমে এই যে এখানে দেয়া আছে মনে। তাহলে আমাদের দেখো কারেন্ট যাওয়ার দুইটা পাথ আছে, একটা হচ্ছে তোমার এই যে কারেন্টটা এই দিক দিয়ে যাবে, এসে দুইটা ভাগ হয়ে গেল, একটা হচ্ছে উপরের দিকে যাবে না আর একটা হচ্ছে এরকম নিচের দিকে যাবে। সো এই দুইটা কারেন্টের তোমরা একটু ইয়া লেখো তো, ভোল্টেজ ড্রপ কত হয় লেখো তো দুইটা কারেন্টের মধ্যে। ইয়া মোজাম্মেল আর তোমরা দুইজন আসছো না পরে, একটু ইয়া নিয়ে যাও তোমাদের। একটা হচ্ছে IS * R3
সময় দেবো কে বেশি বেশি জি স্যার, স্বামী তো স্বামী। আমি তো দুই বাড়াই দিয়েছি ইনজাস্টিস হয়ে গেছে স্যার। দাও কত হয়েছে? সময় নিয়ে আসো। তেরো আমি message দিছি কেন পরে? আচ্ছা ঠিক আছে তুমি দিছিলা অসুস্থ ছিলা আচ্ছা তুমি আমার সাথে পরে এই ইয়াটা দিয়ে দিও স্যার অসুস্থ তো আমি ছিলাম যারা কন্ট্রাক্ট করছে তাদের জন্য কনসিডার করো যারা কন্ট্রাক্ট করে নেই এক্সামও দেয় নেই তাদের জন্য ডিফারেন্ট টাইপ আচ্ছা ওকে দেখো তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে তোমরা একটু প্যারালালে লিখতে পারবা এটাকে তোমরা যদি কেস 1 লিখো কেস 1 দাও কেস 1 দিয়ে আমাদের যখন পয়েন্টারটা এখানে আসে তখন দেখো যে দুইটা আমাদের প্যারালাল রাস্তা হয়ে গেছে এটা হচ্ছে R3 দিয়ে আর এটা হচ্ছে R1 এবং R2 আর এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে R সো এখানে তুমি যদি কারেন্টের নামটা কি দিছিলাম বলো তো কতদিন আইএস IS নিচে গেছে আইএস আর উপরে আইএস মানে এদিকে গেছে IS আর এদিকে কি দিছিলাম আইএম IM আর মেইন কারেন্টটা কি ছিল তো IS আচ্ছা তাহলে দেখো যে IS into R3 is equal to IM R1 plus R2 plus RM এই বোঝা গেল এতটুকু যা লাস্ট ক্লাসে ছিল না আমরা এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা যখন নবটা ঘুরাই আমরা এখানে দিয়ে দিছি পয়েন্টারটা এখানে না আমরা নবটা ঘুরাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিছি তখন কারেন্ট দুইটা রাস্তা পাচ্ছে একটা হলো এতটুকু আর আরেকটা হচ্ছে এই যে এতটুকু ঘুরায় এতটুকু বুঝা গেল তাহলে ভোল্টেজ ড্রপটা সেম হবে না এটা দেখো এই যে এই চুপ করো যারা ক্লাসে ছিল না তারা একটু বুঝে নাও ব্যাপারটা হ্যাঁ আমরা যখন পয়েন্টারটা এই যে এখানে পয়েন্টারটা আছে নবটা এটা ঘুরায় আমরা এখানে নিয়ে আসছি তখন কারেন্টের যে তোমার সার্কিটে ফিল আপ করবে সেটা হলো এরকম বোঝা যায় এটা জি জি। একটা হচ্ছে এই যে এতটুকু এখান থেকে কারেন্টটা যাবে যেটা সেটা এটা হচ্ছে আইএস কারেন্ট আর একটা হচ্ছে এই যে R2 হয়ে R1 হয়ে গ্যালভানোমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়ে এখানে আসছে সেটা হচ্ছে কি দিছিলাম IM কারেন্ট তাই না লাস্ট ক্লাস সো তাইলে দেখো যে এটার এটা প্যারালাল না জি স্যার। প্যারালাল হলে দুইটার মধ্যে ভোল্টেজ ড্রপটা সেম হবে না ফার্স্ট ডায়াগ্রাম করে বুঝতে আমরা বুঝতে সমস্যা হচ্ছে কেন দেখো এই যে এটা ভুলে যাও হ্যাঁ এইগুলো ভুলে যাও তাহলে দেখো তো যে এই যে এই সার্কিটটা আর বোর্ডের সার্কিটটা সেম না জি। বোঝা গেছে আমরা দেখতেছি স্যার R3 নিচে এসেছে স্যার 100 মিলি অ্যাম্পিয়ার এটা উপরে কিভাবে এইটা কারেন্টটা তুমি এখন দেখো কারেন্টটা পরে তুমি হচ্ছে সার্কিটটা দেখো ফার্স্ট এতটুকু দেখো এতটুকু আমরা বোর্ডের সাথে মিলছে কিনা সেটা দেখো জি স্যার। হ্যাঁ এটা হচ্ছে আমরা যদি 100 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ এর কারেন্ট নির্ণয় করতে চাই তখন নবটা এখানে দিয়ে এটা আমরা আসবো আচ্ছা এরপরে দেখো যখন আমাদের নবটা এখানে নিয়ে আসবো তখন কি হবে বলো তো নিজেরাই বলো তো আইএস সেকেন্ড আছে হ্যাঁ তখন স্যার R1 প্যারালাল R2 প্লাস আছে। দেখো তখন আমাদের নবটা এখানে চলে আসবে না আচ্ছা নবটা এখানে চলে আসার পরে কারেন্টটা এটা একটু বুঝি সো কারেন্টটা এখান থেকে আসছে না এখান থেকে এসে একটা হচ্ছে উপরে R1 দিয়ে যাবে আরেকটা হচ্ছে নিচে এই যে R2 R3 দিয়ে যাবে তোমরা একটা সার্কিট আঁকো আরেকটা এইটা হচ্ছে এটা একটু লিখো যারা ছিলাম ক্লাস সো তখন হচ্ছে আমরা যদি এখানে আমি মুছে আমি এখানে লিখতেছি আমাদের এখানে যাবে হচ্ছে R2 দিয়ে এবং R3 দিয়ে এদিকে যাবে হচ্ছে R1 দিয়ে এবং RM দিয়ে তখন যদি কেস 2 এর জন্য তুমি KVLটা করো তখন হবে কারেন্টের ইয়া তো সেমই থাকবে কেন স্যার? হ্যাঁ এটা হলো কেস 2 এর জন্য একইভাবে কেস 3 এর জন্য তোমরা দেখো এটা এখানে অপারেশন তো উপরটা কেস 1 না স্যার নিচে কেস 2। হ্যাঁ এটা কেস
কেস 1 এটা কেস 2 কেস 3 টা নিচে রাখো তাহলে কেস 3 টা হবে কি বলো আইএস এর সাথে IS in R1 R1 plus R2 plus R3 R3 equals to আই এর IM সাথে RM. RM সো এটা হলো আমাদের কেস 1 এটা কেস 2 এটা কেস 3 আচ্ছা এখন হচ্ছে দেখো যে আমরা কোন রেঞ্জের কারেন্ট নির্ণয় করতে চাই সেটা তো এখানে যেটা দেয়া আছে সেটা 5 মিলি অ্যাম্পিয়ার 50 মিলি অ্যাম্পিয়ার এবং 100 মিলি অ্যাম্পিয়ার সো এই যে মেইন প্রত্যেকটা ব্রাঞ্চের যে কারেন্ট এখান থেকে আসছে R3 সার্কিটটা আলাদা হবে না R3 সার্কিটটা আলাদা হবে না R3 অবশ্যই এটা 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 আঁকায় নাও এটা লাস্ট ক্লাসের পড়া ওই জন্য আর বেশি আমি বলতেছি না এটা একটু আঁকায় নাও নিচে R3 এর সময় হচ্ছে এখানে ওই তিনটা R1 R2 R3 হবে আর এখানে জাস্ট RM থাকবে আচ্ছা এখন দেখো যে এটা কেস 2 এর জন্য না জি স্যার কেস 2 এর জন্য এখানে কত মিলিয়ন বলো তো 50 মিলিয়ন 50 মিলিয়ন সো এই কারেন্টটা তুমি জানো 50 মিলিয়ন এর কারেন্টটা জানো সো হচ্ছে তুমি এখান থেকে IS টা IM টা তুমি বের করতে পারবে কারণ হচ্ছে R1 R2 R3 এইটা তুমি যদি জানো তাহলে এখান থেকে I1 এই যে IM টা এবং IS টা এখান থেকে তুমি বের করতে পারবে কারণ কি দেখো যে আমাদের শান্ট যেটা তোমার শান্ট না গ্যালভানোমিটারের যে মধ্য দিয়ে যে কারেন্টটা যায় 50 মাইক্রোঅ্যাম্পিয়ার এখানে দেয়া আছে তাই না এই যে বোর্ডের এই টিভিতে দেখো এখানে দেয়া আছে সো এই কারেন্টটা যদি জানো আর এই যে কারেন্টটা যদি জানো এটা হচ্ছে IM হ্যাঁ IM জানো তাহলে IS টা বের করতে পারবে না মাইনাস করে দিয়ে IS টা বের করতে পারবে সো তুমি তিনটা কারেন্ট জানো সো এই ইকুয়েশনে তোমাদের আননোন জাস্ট কি R1 R2 R3 না সো ইকুয়েশনে তোমরা তিনটা পাইছো না তিনটা ইকুয়েশনকে সলভ করলে এখন তুমি R1 R2 R3 বের করতে পারবে না সো এই যে তোমার একটা অ্যামিটারের দিয়ে যদি তুমি গ্যালভানোমিটার দিয়ে অ্যামিটার বানাতে চাও তখন আননোন রেজিস্ট্যান্স বের করার স্যার এটা কি আইএম কি 50 মাইক্রো অ্যাম্পিয়ার হ্যাঁ যে দেয়া আছে দেয়া আছে এটা আইএম আচ্ছা আচ্ছা ওকে তাহলে হচ্ছে তোমরা এখানে থেকে এই মাইক্রো একদম ক্যাপচার করে দিতে নিবা যদি মন চায় নিবা সমস্যা নেই। আচ্ছা এখানে এখন দেখো যে এটার থেকে একটা ম্যাথ এক্সামে আসতে পারে সবগুলোর ভ্যালু দেওয়া থাকবে তোমাদের জাস্ট R1 R2 এবং R3 এর ভ্যালুটা বের করে নিতে হবে বুঝলে গেল সো তোমরা এই ইকুয়েশন তিনটা লিখে রাখো বাসায় গিয়ে আবার তোমরা ভুলে যাবে আমার স্লাইডে ইকুয়েশন তিনটা লিখে দেওয়া নাই এই জন্য তোমাদেরকে আমি লিখে লিখে করে দিচ্ছি আর এটার নামটা মনে মাথায় রাখবে এয়ারকন শান্ট আর ইউনিভার্সাল শান্ট এই আই আর হতে পারে দেয়া করতেছে উচ্চারণের মতো ভাববে উচ্চারণ না স্যার বানান আপনার জানা মতো নাম বলেছে জানি না সেটা ভালো কোন দেশ বিজ্ঞানী সেটাও জানি না ইউনিভার্সাল আচ্ছা ওকে তাহলে মাল্টিরেঞ্জ অ্যামিটার আমরা গেলাম আচ্ছা এরপর দেখো অ্যামিটার লোডিং ইফেক্ট এটা আমরা একটু সামনে আসবো তার আগে সেম পড়াগুলো শেষ করি স্যার এখানে আইএস এর মান তো কেস 1 2 3 এটা আলাদা আলাদা হবে না আইএস আলাদা আলাদা হবে কারণ হচ্ছে একবার তোমার 5 মিলি অ্যাম্পিয়ারের জন্য যেটা আইএস হবে 50 জন কিন্তু সেটা হবে তো তাই যদি সব ক্ষেত্রে আইএস ব্যবহার করা ঠিক আছে আইএস মানে কি নামটা তুমি নাম চেঞ্জ করো না আইএস 1 দাও আইএস 2 দাও এটা নিয়ে এত টেনশন কেন এটা জাস্ট ভ্যারিয়েবল আমি এটা নিজের মধ্যে দিতে পারি হ্যাঁ দিবা সমস্যা নেই এরপরে দেখো যে আমরা গ্যালভানোমিটার দিয়ে যদি এখন ভোল্টমিটার বানাতে চাই তাহলে কি করতে হবে বলো সিরিজে সিরিজে একটা গ্যালভানোমিটারের সাথে রেজিস্ট্যান্স লাগাতে হবে প্লাস ওকে এখানে সার্কিটে এখানে তাহলে দেখো এই যে আমরা এটা হচ্ছে আমাদের সেই গ্যালভানোমিটার এর সাথে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাই দিয়েছি সিরিজে এই অ্যারেঞ্জমেন্টটা কি তাহলে আমাদের ভোল্টমিটার তাই না ভোল্টমিটার এটা আবার একটা সার্কিট কিভাবে লাগাবো প্যারালালে লাগাবো তাই না এটা মাথায় রাখবা কিন্তু হ্যাঁ ভোল্টমিটারের ইন্টারনাল যে আমরা যে রেজিস্ট্যান্সটা লাগায় সে তাকে অ্যামিটার করি সেটা কিন্তু আবার সিরিজ এই জিনিসটা মাথায় রাখবে তারপর তোমরা এখানেও যদি কত সিরিজের রেজিস্ট্যান্সটা লাগাতে হয় সেটা বের করতে চাও তখন হচ্ছে দেখো নরমাল হচ্ছে KVL করা হয়েছে সেম কারেন্ট যাচ্ছে যেহেতু সিরিজ সার্কিট IM তাহলে RM এর মধ্য দিয়ে যাচ্ছে যেটা হচ্ছে গ্যালভানোমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স এই যে RM যেটা সেটা আর RS টা হচ্ছে সেই সিরিজ রেজিস্ট্যান্সটা সো
সো আরএস তোমরা যদি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করো আরএসটা বের করে নিতে পারো। বুঝা গেল? ওকে। আচ্ছা এরপরে সো এখান থেকে তোমার কোশ্চেন আসার মতো কি কি আছে বলো তো? একটা গ্যালভানোমিটারকে অ্যামিটারে কিভাবে বানাবো, একটা গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার কিভাবে বানাবো, এবং সেটা মেইন সার্কিটের সাথে কিভাবে কানেকশন দিবে। স্যার এটা কি মানে থিওরি লিখবে নাকি এগুলো ছোট কোশ্চেন, ছোট মানে হলো 2-3 মার্কস। আমাকে স্যার গ্যালভানোমিটার এমিটার কেন বানাইতে হবে স্যার? আমি একটা এমিটার কিনতে পারবো না, আমার কোম্পানি কি সামর্থ্য দেয়? গ্যালভানোমিটারে তোমরা যে অ্যামিটারটা দেখো না তার ভিতরেই গ্যালভানোমিটার আছে, ঠিক আছে? এখন স্যার আমাদের যেমন ল্যাবের মধ্যে স্যার গ্যালভানোমিটার আছে হয়তো এখন ভিতরে এমিটার ভোল্টমিটার বেশি হতে পেয়েছে, কারণ বিভিন্ন কোম্পানি ডিরেক্ট এমিটার ভোল্টমিটার নাই স্যার। তোমাকে কি বললাম, গ্যালভানোমিটারটাকেই অ্যামিটারে কনভার্ট করা হয়েছে যেগুলো ল্যাবে তুমি দেখতেছো। হ্যাঁ, ইন্টারনালি সেখানে সেটা মেইনলি এটা গ্যালভানোমিটার মেইনলি এটা গ্যালভানোমিটার আমরা ইউজ করি। ওকে। আপডেট ভার্সন হচ্ছে আমি এবার দেখো যে আমরা একটু আগে কি বললাম, মাল্টি রেঞ্জ অ্যামিটার পড়লাম তাই না? স্যার এটা কম্পোনেন্ট অ্যামিটার। আচ্ছা ওকে, এখন আসো এবার আমরা মাল্টি রেঞ্জ ভোল্টমিটার দেখব। মাল্টি রেঞ্জ ভোল্টমিটারের জন্য তোমরা অ্যারেঞ্জমেন্ট একটু খাতায় আঁকো তো, যেভাবে আছে হুবহু এইভাবেই আঁকো। এই দেখো আমি বলে দিই, V4 এর পর হচ্ছে তোমার একটা ব্রেক আছে, V3 এর পর একটা ব্রেক, V2 এর পর একটা ব্রেক, V1 এর পর একটা ব্রেক। এটা নব। আর এটা হচ্ছে নবটা, এটা আমরা কখনো কখনো ঘুরাই V1 V2 V3 V4 এ আমরা নিতে পারি। বাকিটুকু সেম ভাবে আঁকো আগে সার্কিটটা। মাল্টি রেঞ্জ অ্যামিটার এবং ভোল্টমিটার দুটো থেকেই তোমাদের যদি আসে একটা ম্যাথ আসতে পারে, যে আননোন রেজিস্ট্যান্সগুলো বের করার ম্যাথ। বুঝছেন সবাই? আচ্ছা ওকে, এখানে এখন আমরা কেস 1 তোমরা লিখো, কেস 1 দিয়ে হচ্ছে আমরা নটটা ঘুরাই এই পয়েন্ট আনবো। মানে কি কেস 1 দিয়ে তোমাকে V1 লেখো, V1 ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে আমাদের, তোমরা কারেন্টটা যেটা যাবে দেখো যে এখানে তোমার যদি এই দিকে আমরা যাই, আমাকে আগে বলো যে আমরা যদি নটটা ঘুরাই V1 এ আসি, নটটা ঘুরাই আমরা এই পয়েন্টে নিলাম, তখন আমাকে বলো যে R1 R1 না R2 R3 R4 এর মধ্য দিয়ে কি কোনো কারেন্ট যাবে কিনা? যাবে না, কারণ হচ্ছে সার্কিটটা ব্রেক করা আছে। সো এই যে এই সার্কিটটা, তাহলে এটা কি সার্কিট হলো? সিরিজ সার্কিট, তাই না? সিরিজ সার্কিট মানে কি, যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই তো আমাদের ওই R1 এর মধ্য দিয়ে যাবে, তাই না? তাহলে তোমরা লিখো যে V1 ইজ ইকুয়াল টু কত পাইলা, IM ইনটু R1 প্লাস RM, না কারেন্টের ইকুয়েশন, ভোল্টেজ ইকুয়েশন, V1 ইজ ইকুয়াল টু কি, যারা পিছনে আছো তারা লিখে নাও, কেস 1 দাও ফার্স্টে, কেস 1 দিয়ে V1 সমান দেখো, V1 মানে কি, যে সার্কিটটা এখানে ফিল আপ হয়েছে। সো এই যে IM কারেন্টে গ্যালভানোমিটার দিয়ে মধ্য দিয়ে যাচ্ছিল সেটাই এখন ঘুরে এসে এখান দিয়ে তোমার যাবে, তাহলে আমাদের IM ইনটু R1 প্লাস RM হবে কেস 1। আর এদিকে গেল না কেন? এদিকে গেল না কারণ ব্রেক করা আছে, এদিকে ব্রেক করা আছে।
এরপর কেস 2 টা তোমরা নিজেই লেখো। কেস 2 তে আমরা V2 বের করব। V2 টা তোমরা এখানে নকটা করে এখানে আসলো, নিজেই লেখো এরপরে। হ্যাঁ, তিনটা রেজিস্ট্যান্স যাচ্ছে, তাহলে R1 R2 প্লাস Rn। না R2 R1 আর Rn। আচ্ছা, এতটুকু লেখা হলে তোমরা জাস্ট দেখো এখানে একটা ম্যাথ আছে, তোমরা আমাকে R2 এর ভ্যালুটা একটু বের করে বলো কত আসছে। ম্যাথটা এতটুকু নিচে আবার আছে না, নিচে হলে অ্যান্সার দেওয়া আছে। হ্যাঁ, V2 তো বের করা মানে হচ্ছে তোমার আমাকে R2 টাই বের করে দেবে। কি বের করছো? R2 বের করো, ছোটটা দিও। কোশ্চেন বুঝতেছো কি বলছে? বুঝনি? কোন থেকে রেজিস্ট্রেশন ভ্যালু কি কি হচ্ছে? দেখো, এ 1 মিলি অ্যাম্পিয়ার মিটার মানে আমাদের হচ্ছে যে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, তাই না? IM এর ভ্যালু হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার উইথ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 50 ওহম, তার মানে RM এর ভ্যালু 50 ওহম টু বি ইউজড ইন এ 0 to 1 ভোল্ট, 0 to 10 ভোল্ট, 0 to 50 ভোল্ট আর 0 to 100 ভোল্ট, তাই না? তার মানে কি আমাদের এই যে তোমাদের দেখো যে এই যে তোমার R1 টা এর মধ্য দিয়ে ড্রপটা কি বেশি হবে না? না, ড্রপটা কম হবে না R1 এর মধ্য দিয়ে সবচেয়ে, তাহলে V1 এর মানটা কি হবে? সবচেয়ে V1 এর মানটা সবচেয়ে বেশি হবে, তাই না? সো আমাদের এইখানে তোমার যে মানটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের V1, তাই না? বুঝা গেছে? আচ্ছা, দেখো যে এই যে এখানের যে ড্রপটা সেটা তোমার হচ্ছে জাস্ট একটা রেজিস্ট্যান্স নিয়ে ওটা ড্রপটা, সো এখানে ড্রপটা সবচেয়ে কি হওয়ার কথা? বেশি। বেশি কেমন হবে? কম হবে সিঙ্গেল দেখে সো কম হলে আমাদের ওই এখানে রেজিস্ট্যান্সটা ড্রপটা এখানে দেখো চারটা রেঞ্জ দেওয়া আছে, একটা হলো 1 ভোল্ট, 10 ভোল্ট, 50 ভোল্ট, 100 ভোল্ট। সো এখানে আমরা কোনটা নেব তাহলে? V1 এর জন্য 1 ভোল্ট। V1 এর জন্য R1 এর জন্য হ্যাঁ, V1 এর জন্য কত নেব? হ্যাঁ, V1 এর জন্যই তো অবশ্যই 16 থেকে 100 100 না 1। তাহলে 0 থেকে 1 না 20 থেকে 1 দিয়ে ওটা 0 থেকে 1 এর মধ্যে ডিফ্লেকশন দেখায়, এই জন্য দেয়া আছে। স্যার আপনি তো বললেন যে R2 R2 নির্ণয় করতে বলছি, কিন্তু R2 নির্ণয় করার জন্য তোমাদের V2 এর মানটা তো জানতে হবে। হ্যাঁ। V2 এর মানটা কোনটা নিবা সেটার জন্য বলবো। বুঝা গেছে কি বলতেছি? বুঝলা বাকিরা? হ্যাঁ স্যার বলছি। আচ্ছা, করো তাহলে R2 এর মানটা বের করা হলো। পিছনে যারা বুঝতে পারতেছো তোমরা? আগে এই বিকল্প বলতে আছে দেখো, আমরা যখন নবটা এখানে ঘুরাই দিছি তখন সে কয়টা রেজিস্ট্যান্স দেখতেছে? একটা রেজিস্ট্যান্স দেখতেছে। কারেন্টে কি যাচ্ছে তার মধ্যে? IM যাচ্ছে। ড্রপ কি হবে তাহলে? IM ইনটু R1 প্লাস RN। কিন্তু একই জিনিস যখন তুমি V4 এ দিতেছো নবটা তখন কারেন্টে যাচ্ছে IM, কিন্তু ভোল্ট রেজিস্ট্যান্স কি দেখতেছে? 4 3 2 1 এবং RN। কোনটা ড্রপ বেশি? V4 এর অবশ্যই। তাহলে V4 এর ভোল্টেজ রেঞ্জটা বেশি হবে, তাহলে V1 এরটা সবচেয়ে কম হবে,
তাহলে এখানে দেখো চারটা রেঞ্জ দেওয়া আছে, তাহলে আমাদের সবচেয়ে কম যেটা রেঞ্জ সেটাই আমরা দিয়ে দিব V1 এর জন্য। আর আমি তোমাদেরকে বের করতে বলছি কি R2, R2 এর জন্য তোমাদের V2 লাগবে না, সেই জন্যই এটা বোঝালাম। হচ্ছে বলতে হবে স্যার রেঞ্জ 0 to 1 দিছে 2.5 থেকে না, এটা হচ্ছে তোমার হাইয়েস্ট রেঞ্জ, যে রেঞ্জ দেওয়া হবে তার হাইয়েস্ট। স্যার আমি স্যার ভিডিওর মধ্যে কি বসাবো স্যার? ভিডিওর মধ্যে 10 বসাও, এটা বলে দিলে আর কি পারবে ওদের এটা বলতে 0 to 10 মানে 5 থেকে মাসে 10 ম্যাক্সিমাম স্যার তো এক লাইনে রাখো। তো বুঝতে হবে first। এটা বুঝে রাখতে হবে। এখন তুমি খবর দাও। খালি শুধু তো রিফান্ড আছে। তোমাদের আমি বোঝাতে যাচ্ছিলাম যে V1, V2, V3 এবং V4 কোনটা হবে, কোনটার জন্য কোনটা হবে, সেটার জন্য আমি এই কথাটা বুঝাই যে রেজিস্ট্যান্স কোনটা বেশি ড্রপ হচ্ছে, কোনটা কম drop হচ্ছে। বলো না, ওটা বলো, ভ্যালুটা আমাকে বলো। 9000 না 9000 ঠিক আছে, বড় হয়েছে সমস্যা কি? আচ্ছা, বাকিরা বুঝতেছো না নাকি? বুঝছো? ওদের কোশ্চেন হচ্ছে আর অন্য পেলে আমরা কিভাবে জানছি স্যার? R1 টা কিভাবে জানছো? ওভাবেই V1 দিয়ে V1 সমান IM ইনটু R1 প্লাস M না? জি স্যার। তাহলে V1 এর ভ্যালু কত? 1 না? ইয়েস IM কত? 10 ইনভার্স 3 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার 10 ইনভার্স 3 বললা তোমরা। স্যার তাহলে R1 কত? আর অন্য পেলে বাইকে বসে না RM কত? আর অন্য 50 50 কি ওহম না মাইক্রো? ওহম স্যার। ওহম। তাহলে দেখো এখন হচ্ছে আমাদের R1 প্লাস 50 কত? 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -3। জি স্যার। এটা কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 3 1000 মাইনাস 50 তাহলে কত হয় বলো? 950 স্যার। 950 ওহম না? জি স্যার। এরকম ভাবে তোমাদেরকে আমি V2 টা বের করতে বলছি বা R2 টা বের করতে বলছি। বোঝা গেল এখন? একটু লিখে নাও তারপর। স্যার প্রত্যেক ক্ষেত্রে তো মানে প্রথমটা না করলে দ্বিতীয়টা বের করা যাবে না। যাবে কেন যাবে? স্যার R1 এর মান না জেনে আমি R2 কিভাবে বের করব? হ্যাঁ এটা ঠিক বলছো। হ্যাঁ, এই জন্য হ্যাঁ R1 টা জানতে হবে। G4 দেয় তো সব আগে আমি আরাম বের করবো, তারপরে আমি অ্যাপ্লাই করে আমি ম্যাথড বের করবো। করছো? তাহলে তুমি ছাড়া বাকিরা সবার আসছে 9K? জি স্যার। 9000 স্যার। ওকে, তাহলে মাল্টিরেঞ্জ ভোল্টমিটারটা শেষ করবো এখানে আমি। এখান থেকে তোমরা ম্যাথ দেখবে, হ্যাঁ ম্যাথটা দেখবে। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের ভোল্টমিটার সেন্সিটিভিটি, এগুলা কিন্তু দেখো যে তোমরা স্কিপ করলে এরকম 2 মার্কে একটা কোশ্চেন দিতে পারি, তোমার ছোট ছোট 1 মার্কের কোশ্চেন দিতে পারি। যদি জিজ্ঞেস করি যে ভোল্টমিটার সেন্সিটিভিটির কি জিনিস এটা, তাহলে তুমি কি বলবো? ভোল্টমিটার সেন্সিটিভিটিটা হচ্ছে দেখো তোমরা যদি ফর্মুলাটা দেখো, সেন্সিটিভিটির ফর্মুলাটা তোমার 1 অ্যাম্পিয়ার, তার মানে কি কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না ভোল্টমিটারের ফর্মুলাটা। তার মানে কি কত কম কারেন্টের জন্য ভোল্টমিটারটা ডিফ্লেকশন দিচ্ছে, সেটা হচ্ছে একটা ভোল্টমিটারের সেন্সিটিভিটি। বোঝা গেল? এই যে সেন্সিটিভিটি প্রপোর্শনাল 1/I বাই ফোনিয়া করো সেকেন্ড করো। কার বাস্তবে তাই জানি না। আচ্ছা, তাহলে সেন্সিটিভিটিটা কি বলতো? তাহলে ভোল্টমিটারের, সংবেদনশীলতা। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তুমি তো বাংলা বলতে বলিনি। আচ্ছা, ভোল্টমিটারের সেন্সিটিভিটিটা হচ্ছে কারেন্টের কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তার মানে কত কম কারেন্টের জন্য ভোল্টমিটারে আমরা ডিফ্লেকশন পাবো, সেটা হলো ভোল্টমিটারের সেন্সিটিভিটির একটা পরিমাপ। তার মানে কি আই এর মানটা যত ছোট হবে সেন্সিটিভিটিটা তত বাড়বে না, আর আই এর মানটা যত বাড়াই দেবো সেন্সিটিভিটি তত কমে যাবে। সেটা তোমরা এতটুকুই জাস্ট জানলেই হবে, জাস্ট ভুলে যাবে জিনিসটা। ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, আচ্ছা এরপরে এরা একটা দেখো যে সেন্সিটিভিটির ফর্মুলা, আর একটা দেখো এই যে এই ফর্মুলাটা, এটা দেখলেও তোমরা ঘাবড়ানোর কিছু নাই। কারণ হচ্ছে তোমরা ভোল্টমিটারের যখন ইন্টারনাল সার্কিটটা করছো তখন
কারেন্টটা যদি তুমি নির্ণয় করতে চাও IN V বাই RN প্লাস R S আসতেছে না, সো এই কারেন্টটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে RN প্লাস S ডিভাইডেড বাই V আসবে না, তাহলে সেন্সিটিভিটির আরেকটা পরিমাপ হচ্ছে যে RN প্লাস RS ডিভাইডেড বাই V। বুঝাই গেল? ইনভার্স যে দুটো রকম আছে আচ্ছা ওকে, তাহলে এটা একটু দেখো তোমরা। স্যার এটা কি ওহম 1 বার মানে হচ্ছে প্রতি এককে কত ভোল্টেজ সেন্সিটিভিটি না এই ওহম 1 এর কথা বলছো না, এটা তো হচ্ছে 1 ডিভাইডেড বাই কারেন্ট। হ্যাঁ, মানে কারেন্টের সাথে ব্যস্তানুপাতিক না, 1 ডিভাইডেড বাই I, মানে স্যার ওহমের মানটা 1 ওহমের মানটা 1, 1 মানে এটা হচ্ছে এইটা মানেই তো কারেন্ট না, 1 বাই কারেন্ট না, সেটা বুঝো তুমি। B বাই R ও আচ্ছা B বাই R এই 1 ওহমের 1, তাহলে সেন্সিটিভিটির একক কি বলতো? একটা হচ্ছে তোমার ওহম পার ভোল্ট, তাই না? এটা হচ্ছে অ্যাম্পিয়ার ইনভার্স, তাই না? দ্রুত এটা করো, এই স্লাইডটা শেষ হয়ে যাচ্ছে। এমনিভাবে যদি অ্যামিটারের সেন্সিটিভিটি বের করতে হয় তাহলে তোমরা একটু অ্যামিটারের সার্কিটটা একটু দেখবা, ইন্টারনাল সার্কিটটা, সেখান থেকেও তোমরা বের করতে পারো। ওকে, তাহলে আমি সামনে যাই। আচ্ছা, এরপর দেখো ভোল্টমিটার লোডিং ইফেক্ট, এটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট টপিক। লোডিং ইফেক্ট জিনিসটা কি হইতে পারে বলো তো আমাকে? ভোল্টমিটার নিজেই একটা লোড, সেটা যদি আমরা সার্কিটে দেই সেটা একটা ইফেক্ট ফেলবে, সেটার জন্য আমাদের কি ধরনের ইফেক্ট পড়ে সার্কিটে সেটা আমরা সামনে দেখব। দেখো যে আমাদের বাম পাশেরটা হচ্ছে আমাদের একটা আইডিয়াল সার্কিট। এই সার্কিটে আমরা এই 10কে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা কত সেটা নির্ণয় করার জন্য এখানে একটা ভোল্টমিটার আমরা এখানে প্যারালালে কানেক্ট করছি, তাই না? তো এখানে আমাদের তাহলে কি হইতেছে দেখো যে ভোল্টমিটারের ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো ওহম, আর 50 ভোল্টের এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় তার ড্রপটা দেখানো হয়েছে। সো তোমরা এই যে যদি সার্কিটটা সলভ করো তাহলে এই 10 কে এর মধ্য দিয়ে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কত হবে বলো তো? 75 তো তুমি বের করছো, তাই না? আমি জিজ্ঞেস করছি যদি বের করতে চাও 10 ডিভাইডেড বাই 20 ইনটু 150 হবে না, তাই না? বুঝতেছো? এই যে দেখো, এই যে এখানকার মধ্যে ভোল্টেজ ড্রপটা 75 ভোল্ট কিভাবে আসলো? এটা তো হচ্ছে তোমরা ডিসি সার্কিটের ছোটবেলাকার পড়া। ও স্যার 150 মাইনাস মাইনাস 10 ভোল্টেজ ডিফারেন্স দেখো এই যে এখানকার মধ্যে দিয়ে V10 কে এটা যদি বের করতে চাও তাহলে এটা রেজিস্ট্যান্সটা 10 ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, তাই না? হ্যাঁ 10 প্লাস 10 ইনটু মেইন যে ভোল্টেজটা বেশ, হ্যাঁ ঠিক আছে? তাহলে দেখো আমাদের কত আসে 0.5 ইনটু 150, তার মানে 75 না? জি স্যার, জি স্যার 75 ভোল্ট। হ্যাঁ, আর এই দিকের যদি তুমি বের করতে চাও যেহেতু রেজিস্ট্যান্স সেম সবই সেম, V10 কে নিচেরটা যেটা সেটাও 75 ভোল্ট আসবে, তাই না? তাই না কি বলো? একই রেজিস্ট্যান্স না, তাহলে ড্রপও সেম হবে এটার মধ্যে দিয়ে। এখন আমরা হচ্ছে যে এই যে R2 এর অ্যাক্রসে আমরা ভোল্টমিটার কানেক্ট করলাম, এই যে এখানকার ভোল্টেজ ড্রপটা এখন আমরা মেপে দেখব কত আসবে। কিন্তু এর মধ্যে দিয়ে দেখো যে আমাদের ভোল্টমিটারের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 10 কে দেয়া আছে। সো দেখো যে এখন আমাদের কারেন্টটা এসে এখানে দুই ভাগে ভাগ হয়ে গেল, এদিকে এবং এদিকে। তাহলে আমাদের যদি 10 কে এর অ্যাক্রসে এখন ভোল্টেজ ড্রপটা আমরা দেখতে চাই, তার মানে কি এই যে এই দুইটার আমাদের ফার্স্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নিতে হবে না? এই দুইটা প্যারালাল না? তাহলে এই দুইটা প্যারালাল করলে কত হয় দেখো তো? 10 কে প্যারালাল 10 কে কত হয়? 5 কে। তাহলে এখন নতুন সার্কিটটা আমাদের এরকম হয়ে গেল না? উপরে 10 কে, এদিকে হচ্ছে 5 কে,
আর এদিকে কত 150 ভোল্ট না বুঝে গেল বুঝছো বাকিরা স্যার তো ভালো মতো দেখা যাচ্ছে না তো স্যার বুঝতে পারছি সামনে বলছি দেখো স্যার বলা এই সার্কিটটা এবং এতটুকু তো সেম তাই না এতটুকু দেখছো এই যে এতটুকু সার্কিটটা আর এতটুকু এটা তো সেম হ্যাঁ স্যার এইটার R2 এর অ্যাক্রসের আমরা ভোল্টেজ ড্রপটা দেখতে চাই হ্যাঁ? কিন্তু এখানকার যে আমরা গ্যালভানোমিটারটা ব্যবহার করছি বা পার্টিমিটারটা ব্যবহার করছি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 10k তাহলে এই সার্কিটটা আমরা যদি আঁকি তাহলে এইটার আগে সার্কিটটা আমাদের এরকম হবে না 10k 10k না এরকম কি না বলো বোঝা যাচ্ছে এবার তাহলে তোমার এই যে তুমি চাও হচ্ছে এইটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা এটা দেখার জন্য দুইটা আমাদের প্যারালাল করতে হবে না এই 10k টা এবং এই 10k টা প্যারালাল করলে কত হয় 5k তোমরা বলো 5k তাহলে এটার যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নেই তাহলে আমরা 5k দেখতেছি না এখানে এখন তুমি এই 5k এর অ্যাক্রসে যদি তুমি ড্রপটা দেখতে চাও এরকম আসে না তাহলে 50 ভোল্ট আসে না আমাদের অ্যাকচুয়াল ড্রপটা হচ্ছিল 75 ভোল্ট কিন্তু গ্যালভানোমিটার ভোল্টমিটার লাগানোর কারণে ড্রপটা হয়ে গেল 50 ভোল্ট তাহলে আমরা রিডিংটা ভুল রিডিং দিবে না এটাই হচ্ছে ভোল্টমিটারের লোডিং ইফেক্ট স্যার এখানে তো শুধু তাহলে স্যার একজন একজন করে বসে। রেজিস্ট্যান্সটা যোগ করা হয়েছে তো এই ক্ষেত্রে তো 50 ভোল্ট ওইটা কি কোথায় ভোল্টমিটারের যে রেজিস্ট্যান্স হ্যাঁ, ওটা থাকে। ভোল্টমিটারের হিসাব করা হয় হয় না ওটা তো থাকবে ওটা থাকার জন্য আমাদের রিডিং কিছু ভুল আসবে কিন্তু এত বড় রেঞ্জের ভুল না ছোট রেঞ্জের ওইটা তো রেজিস্ট্যান্স দিলাম আমরা কিন্তু ওইটা তো ভোল্টেজটা কাউন্ট করে যাচ্ছে মানে 150 সাথে 50 যোগ হওয়ার কথা ছিল না যেহেতু মানে ওইটা বসে 150 সাথে 50 এটা যোগ হইতে হবে বলতেছো কেন যোগ এখানে তো একটা রেজিস্ট্যান্স আছে তাহলে এটা যোগ হবে কেন আবার এখানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? 50 ভোল্টের ইফেক্ট কি করবে না এরকম মানে 50 ভোল্ট মানে এখানে তোমার ভোল্টেজ ড্রপটা কত হয় সেটা জানতে চাইতেছো তুমি নাকি মানে উভয় ক্ষেত্রে 5 কে বের করছেন না তো এই ক্ষেত্রে তো 50 ভোল্টের একটা প্রভাব পড়বে নাকি এই 50 ভোল্টের প্রভাব এখানে পড়বে কিনা সেটা জিজ্ঞেস করতেছো মানে স্যার 8 ভোল্টের এই আর এখানে এই 50 ভোল্টের প্রভাব এখানে তো আর পড়তেছে না ওইখানে তোমার কারেন্টটা ভাগ হয়ে প্যারালাল হয়ে যাচ্ছে বুঝা গেছে সমস্যা সমাধানের জন্য তো আমাদের এখানে দশ ব্যবহার করতে অনেক বেশি হ্যাঁ রেজিস্ট্যান্সটা বেশি রাখতে এখানে হবে। আমরা কেন এইটা করতে পারি না? কেন এটা? কোনটা মানে এটা দেখার জন্য যে এরকম সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় দেখার জন্য আমি মাত্র কি বললাম যে তোমার এই যে এখানটা দেখো এখানে আমাদের তুমি যেটা ইফেক্টটা ভালো মতো বোঝানোর জন্য এই ভ্যালুটা এখানে দেয়া হয়েছে কিন্তু এখানে তোমার এখানে কারেন্টের ভ্যালুটা অনেক কম থাকে এই যেমন ড্রপটাও অনেক কম হয় সেটা তখন 50 ভোল্ট থাকবে সেটা হয় 2 ভোল্ট 3 ভোল্ট যেটা হচ্ছে তোমার এরোটাকে কমাই দিয়ে আসে বুঝা গেল এটা তোমার জানা ছিল নাকি না স্যার এটা যেহেতু 150 ভোল্টের ব্যবহার করছেন না তো এই ক্ষেত্রে তো 50 এর একটা ইফেক্ট থাকতে পারে মানে তুমি ইকুইভ্যালেন্ট ভোল্টেজের কথা বলতেছো পুরো সার্কিটের উপরে না স্যার এখানে তো ওই যে 150 লেখছেন না গুণ দিয়া হ্যাঁ হ্যাঁ তো আমি ভাবছিলাম যে মানে 200 বা কত হবে। কেন 200 হবে না যেহেতু দুইটা না, বললাম এটা কি তোমার কোনো সোর্স সোর্স না ভোল্টেজের সোর্স করে এটা কতটা ভোল্ট সোর্স তো একটা ওইটা ড্রপটাই দেখি হ্যাঁ এটা তো জাস্ট ড্রপ দেখাচ্ছে তোমার না ভোল্ট মিটার কি তোমার কোনো কারেন্ট ভোল্টেজ জেনারেট করতে পারে তার ভিতর দিয়ে কারেন্ট যায় সেটা ড্রপ করে মিটারের ভিতরে কোনো সোর্স নাই না। তোমাকে গ্যালভানোমিটার বলে আসছি না আমি তার মেইন সোর্সটা কোথা থেকে নেয় এক্সটার্নাল একটা সার্কিট থেকে না হ্যাঁ আচ্ছা ইয়ে বাকিদের কি অবস্থা বাকিরা বুঝছো এটা কোথাও প্রবলেম থাকলে একটু কোশ্চেন করো আচ্ছা কি বলো তুমি লজ্জা হয়েছো লজ্জা নেই স্যার আজকে আপনি অনেক প্রশ্ন আছে এটা ভোল্ট মিটার লোডিং ইফেক্টটা তোমরা দেখলা আর একটু দেখতে হবে আজকে একটা ম্যাথ আছে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো
আরেকটা জিনিস একটু স্টার্ট করে আজকে শেষ করবো না, আমরা। মাথায় যাওয়া স্টেট ইন্টারেস্টিং হিসেবে ধরতে চাই না, স্যার। অল্প একটু। মাথায় আজকাল দিয়ে না স্যার কি বলছে স্যার ওভারলোড হয়ে এটাও পড়তে হবে এবার একটু চর্চা করি স্যার আচ্ছা তোমাদেরকে জাস্ট একটা জিনিস বলে দিই। দেখো যে আমরা এতক্ষণ যে ভোল্ট মিটার গুলো দেখতেছিলাম সেটা কি ডিসি ভোল্টেজের জন্য ছিল না? ডিসি ভোল্টেজের জন্য ছিল। এখন যদি আমরা এসি মানে এসি কারেন্টার ভোল্টেজটা মাপতে চাই তখন তো আমরা মাল্টিমিটার দিয়েই মাপি, তাই না? যেটা আমাদের ল্যাবে আছে। সো তার ভিতরে মেকানিজমটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি। একটু ডায়োড লাগে দুইটা ডায়োড আচ্ছা হ্যাঁ। সো ইলেকট্রনিক্স 1 এ তোমরা যদি পড়ে থাকো তাহলে তো এই জিনিসটা জানো, তাই না? পড়তেছি ইলেকট্রনিক্স 1 সেকেন্ড বার আচ্ছা। শুরু হয়েছে উদ্বোধন করছি স্যার এর ভিতরে ডিটটা আচ্ছা উদ্বোধন করলে আমরা একটু সমাপ্তি করে দিই তাহলে। দেখো যে তোমরা পিএন জাংশন তো পড়ে আসছে। একটা ডায়োড, আচ্ছা আমি আসতেছি। একটা ডায়োড তোমার হচ্ছে যে ফরওয়ার্ড বায়াসে থাকলে কি হয় সিনারিও, আর রিভার্স বায়াসে থাকলে সিনারিও কি হয় ওপেন সার্কিট হয়। কিন্তু মানে ভিতরের দিকে তোমরা পড়ছো পিএন জাংশনটা কিভাবে কাজ করে। যদি তোমার হচ্ছে যে এখানে আমাকে একটু বোঝাও তো, এখানে পি টাইপ ম্যাটেরিয়াল এখানে এ টাইপ ম্যাটেরিয়াল। আমরা ফরওয়ার্ড বায়াসে করতে গেলে এটা ধরো একটা ডায়োড, হ্যাঁ এটা হলো সেই ডায়োডটা। একে আমরা ফরওয়ার্ড বায়াসে করতে গেলে আমরা কিভাবে কানেক্ট করব ভোল্টেজ সোর্সটা? হ্যাঁ নেগেটিভের সাথে নেগেটিভ দিলাম, তাহলে কি সিনারিও হবে বলতো? ছোটটা পজিটিভ, ছোটটা পজিটিভ, নেগেটিভ ছোটটা নেগেটিভ। সো ফরওয়ার্ড বায়াসে আমরা যদি রাখতে চাই তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্ট করি, তাই না? তাহলে দেখো যে আমাদের পজিটিভ এন্ড হচ্ছে আমাদের অ্যানোড আর নেগেটিভ এন্ড হচ্ছে ক্যাথোড। পজিটিভ এন্ড মানে কি? এখানে আমরা হোলের আধিক্য বেশি না? সো এখানে আমরা হোলের আধিক্য বেশি, তার মানে এটার রেঞ্জটা অনেক বেশি থাকে। আর পি টাইপ ম্যাটেরিয়ালের কি হোলের আধিক্য বেশি না? পি টাইপ তো হোলের আধিক্য বেশি বা পজিটিভ যেটা আমরা বলি সেটা বেশি থাকে। সো এই পজিটিভ এসে তোমাদের কি করবে বলো তো? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। এটা আসলো আমাদের হোলগুলো এখানে আসে, এখানে ধাক্কা দিবে। ধাক্কা দিলে দেখো যে এখানে আমাদের যে লেয়ারটা থাকে ডিপ্লেশন লেয়ার, শেয়ারটা কি হবে বলতো? এদিক থেকে আবার কি আসছে? ইলেকট্রন না? ইলেকট্রন আবার ভিতরে আছে হচ্ছে ইলেকট্রন। সো এই ইলেকট্রনটা আবার একে বিকর্ষণ করবে, তার মানে এগুলো এদিকে সরে আসবে। ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে গেল না? ছোট হয়ে যাওয়ার কারণে এখানে যে আমাদের যে ভোল্টেজটা থাকে যেটা সোর্সটা সেটা এনাফ এই ইলেকট্রন থেকে এই ব্যারিয়ার পার হয়ে এদিকে চলে আসার জন্য। বুঝা গেল? তখন কি হবে বলতো? এই যে ইলেকট্রনটা যে এদিকে চলে আসলো তার কারণে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো না? ফাঁকা জায়গাটা কি হোল না? সো এই হোলকে ফিল আপ করতে আবার পাশ থেকে ইলেকট্রন এখানে চলে আসবে, তাই না? আবার এখানে ফাঁকা জায়গা তৈরি হলো, এটাকে ফিল আপ করতে আবার এখানে চলে আসবে না? দুটো ফাঁকা জায়গা তৈরি হলো। সো এভাবে আমাদের কারেন্টটা ইলেকট্রনের মাধ্যমে এদিকে পাস হয়ে যাচ্ছে না এই হোলের মাধ্যমে। বোঝা গেছে ব্যাপারটা? সো এই যে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। সো ফরওয়ার্ড বায়াসে তোমরা কি দেখতে পাচ্ছ? যে একটা ডায়োড অন হয়ে থাকে বা কন্ডাক্টর হিসেবে কাজ করে। আর সহজ ভাষায় বলতে গেলে তার মধ্যে ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট হয়, তাই না? সো একটা তুমি যখন এই যে এই সার্কিটটা আমরা যদি আঁকি, এই সার্কিটটা তোমরা পজিটিভ ধরো, আমরা সার্কিটটা হচ্ছে এরকম, আর আমাদের এখানে ডায়োডটা লাগিয়ে দিই। পজিটিভ হাফ সাইকেল দেখো আমাদের এসি সিগন্যালটা এরকম দেখে না আমাদের? পজিটিভ হাফ সাইকেল মানে কি? সে এই যে এ এতটুকু দেখতে পারতেছে না? এতটুকু দেখতে পারলে তার মানে কি? সে পজিটিভের সাথে পজিটিভ দেখতেছে, নেগেটিভের সাথে নেগেটিভ দেখতেছে না? তখন কি হবে বলতো? এটা
কন্ডাক্টর হিসেবে কাজ করবে বা এর মধ্যে 0.7 ভোল্টেজ ড্রপ হবে সেটা তুমি দেখতে পারো। তার মানে তোমার আউটপুটে যদি তুমি দেখো তাহলে তুমি এরকম একটা সিগন্যাল দেখবে, কিন্তু যখন তোমার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, এটা নেগেটিভ এটা পজিটিভ হবে, তখন কি এটা উল্টে গেল না? জি স্যার। এরকম হয়ে গেল না? তখন কি হবে বলতো? তখন এসে এই ইলেকট্রনগুলো এখানে আসবে, এসে এই হোলগুলো কেবল নিচে দিকে টানবে, তাই না? তার মানে এই লেয়ারটা মোটা হয়ে গেল না? জি স্যার, ডিফিউশন বেড়ে যাবে। তেমনি ভাবে এইখান থেকে পজিটিভ আয়ন এসে এখানকার ইলেকট্রনগুলোকে আবার এদিকে টানবে, তাই না? তার মানে এই দিকের লেয়ারটাও মোটা হয়ে গেল। জি স্যার। সো এই ডিপ্লেশন লেয়ারটা এখন মোটা, যেটা হচ্ছে এই ভোল্টেজটা এইখানকার যে ইলেকট্রনগুলো আছে সেটা যে শর্টের ব্যারিয়ার পার করে এদিকে আনবে তার সেই ক্ষমতাটা থাকে না। সেই কারণে এই নেগেটিভের সময় এটা ওপেন হিসেবে কাজ করে। তার মানে কি নেগেটিভ হাফ সাইকেলে আমরা কোনো সিগন্যাল দেখব না? তার মানে এর পরবর্তীতে আমরা আরেকটা সিগন্যাল এভাবে দেখব, আরেকটা সিগন্যাল এভাবে দেখব, তাই না? পুরো নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে গায়েব হয়ে যাবে, তাই না? জি স্যার। এর জন্য আমাদের এই যে আমরা কি করতেছিলাম আসলে, আমরা করতেছিলাম হচ্ছে এসি মাল্টিমিটার। এসি মাল্টিমিটারের জন্য তোমরা যদি যে মাল্টিমিটারটা থাকে ভিতরে যদি একটা ডায়োড থাকে এরকম অ্যারেঞ্জমেন্টে, তাহলে তোমরা সিগন্যাল দেখবে হচ্ছে এরকম। তার মানে কি নেগেটিভ হাফ সাইকেলটা যদি পুরো 9 হয়ে যায়, ভ্যালুটা কমে আসবে না, এভারেজ ভ্যালুটা, তাহলে আমাদের একটা ভুল রিডিং দিবে না। সেই ভুল রিডিং জন্য আমরা কি করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এগুলো এভাবে না করে স্যার মাল্টিমিটার খুলে দেখলে ভালো না স্যার। মাল্টিমিটার খুলে তো সেটা তোমাদের দেখানো যায়, স্যার এক্সপার্ট লাগে না, এক্সপার্ট লাগে। আমরা তো তোমাদের থিওরিটিক্যাল নলেজ ইনস্ট্রাক্টর স্যার তো আছে। ওই একবার ভালো হবে। আমি জানি বলে দেখতে পারি। দেখেন স্যার, তাহলে স্যার আপনি খুলে দেখা ওইটাই কাজে আসবে। এটা স্যার আমরা কিন্তু এই যে পরীক্ষা শেষে ওটা মনে হয় স্যার ওই বলা এটা দুইটাই তো না বিস্কুটে মারলে